অনেক দিন পর বেশ লাগছে বন ভ্রমণ। মাঝে মাঝে কাজের ফাঁকে এইসব জায়গায় এলে মন খুব ভালো লাগে। শুদ্ধ বাতাস, মাটির সোনা গন্ধ, পাখির কলতান, আহা। মহারাজের রথ থামছে। আমরা এইখানে বসে আজ রাজকার্য পরিচালনা করব। মন্ত্রী, তুমি ঝটপট এখানে বসার বন্দোবস্ত করে দাও। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি মহারাজ। এই এখানেই আমাদের বসার জন্য ছাউনি করে দাও। এক্ষুনি করে দিচ্ছি মন্ত্রী মশাই। এরা বসার জায়গাটা করে দিক, ততক্ষণ আমরা একটু হেঁটে আসি। সকালবেলা হাঁটা শরীরের পক্ষে খুব ভালো মহারাজ। আগেকার দিনে রাজা মহারাজরা এই সব বনে মৃগয়া করতে আসতেন। মৃগয়া একদম ভালো নয় মন্ত্রী। তুমি জঙ্গলে আসছো অন্য প্রাণীদের মারতে। কেন মারবে? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। না, তা করেনি, কিন্তু তখন ওটা রাজা মহারাজাদের খেলা ছিল। শুনেছি আপনার প্রপিতামহ খুব ভালো বাঘ শিকার করতেন, অনেক বাঘ মেরেছেন। মন্ত্রী, তুমি একটা কথা হয়তো জানো না। আমার প্রপিতামহ শিকার করতেন, কিন্তু কোনো স্বাভাবিক জানোয়ারকে নয়, যে বাঘ মানুষ খেকো হয়ে প্রজাদের ক্ষতি করত। আমার প্রপিতামহ সেই সমস্ত বাঘদেরই মারতেন। এছাড়া উনি বন্য প্রাণী সংরক্ষণ করতে বড়ই ভালোবাসতেন। উফ, এটা আবার কি? এই এটা আবার কোথা থেকে উড়ে এলো? কোথাও তো ঝড় হাওয়া কিছুই নেই। একটা ধাঁধা মহারাজ, এই কাগজে লেখা। ধাঁধা? পড়ো দেখি। জোয়ার ভাটা প্রভুর খেলা, ভাটা হবে হলে বেলা। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা। ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে। ঘন্টা যদি হয় ভুল, যেন তুমি হারাবে কুল। ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে। সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল ঘটনা জেনে নাও। ওরে বাবা, খুব দীর্ঘ ধাঁধা। তা মন্ত্রী, তুমি কিছু বুঝলে? এটা একটা গুপ্তধনের নকশা। এর মধ্যে গুপ্তধন কোথায় আছে তার একটা ধারণা দেওয়া আছে। গুপ্তধন? ওটা আমাকে পেতেই হবে, পেতেই হবে। দেখি দেখি, একবার কাগজটা দাও। গোপাল, কাগজটা আগে আমার হাতে দাও, দেখি ভালো করে। এখন নদীতে জোয়ার চলছে গোপাল। একটু পরেই ভাটা শুরু হবে। হ্যাঁ, ভাটা না হলে কিচ্ছু বোঝা যাবে না। এখানে স্পষ্ট লেখা আছে, ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। তার মানে আমাদের ভাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, সময় নষ্ট না করে ধাঁধাটার সমাধান করতে শুরু করি। ভাটা হলে একটা লাল রঙের পাথর দেখা যাবে, এই পর্যন্ত পরিষ্কার আছে। বুঝতে হবে ওর পর থেকে। পড়ো গোপাল, চলো আমরা সবাই বুদ্ধি লাগাই। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। এটার অর্থ, ধাঁধাটা মাথায় বসিয়ে নিয়েছি, এবার কে কি বলবে সেটা শুনতে হবে। চলো গোপাল, আমরা ধাঁধা যেমন যেমন বলেছি তেমন তেমন ভাবেই চলি। চলুন মহারাজ, এখন আমাদের দেখতে হবে লাল পাথর। কোথায় আছে লাল পাথর? চলো চলো সবাই, চোখ কান খুলে আমরা নদীর পাড় ধরে হাঁটি। আমি একটু তফাতে হাঁটি। গুপ্তধন আমাকে একা পেতে হবে। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। আমাকে চোখ কান খোলা রাখতে হবে। লাল পাথর, নদীর চড়ায় লাল পাথর দেখতে হবে। লাল পাথর, লাল পাথর। ওটা কি? তো এই তো লাল পাথর, লাল পাথর।
আমরা অনেকটা এগিয়ে গেছি, ওদের আমার দিকে নজর নেই। এই সুযোগ, এই সুযোগ, একা একা গুপ্তধন নিয়ে পালাবো। আহ, এ, এ। কি গো, আমরা তো হেঁটেই চলেছি, লাল পাথর তো কই দেখতে পাচ্ছি না। আরেকটু হাঁটতে হবে মহারাজ, গুপ্তধন বলে কথা, ওকে আর সহজে ধরা দেয়? সেটা অবশ্য সঠিক কথা। আচ্ছা, আমরা সবাই তো আসছি হেঁটে হেঁটে, মন্ত্রী মশাই গেলেন কোথায়? ও কি যে ঘটে! সত্যি তো, মন্ত্রী কোথায়? ও সেনাপতি, মন্ত্রীকে দেখেছো? কই না তো মহারাজ। তাহলে কোথায় গেলেন মন্ত্রী মশাই? এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, শেষে কিনা বাঘে নিল। হায় হায় হায়, মন্ত্রী গিন্নির কাছে আমি কি মুখ দেখাবো? হুম, বাঘ ভাল্লুকের পেটে যাবার লোক তো মন্ত্রী মশাই নন। ও গোপাল, কি ভাবছো? কিছু তো একটা বলো। এখন আমাদের মন্ত্রী মশাইকেই খুঁজতে হবে। তবে মন্ত্রী মশাই বাঘ ভাল্লুকের পেটে যায়নি। তুমি নিশ্চিত হচ্ছ কি করে? অত পেঁচালো মানুষকে বাঘ ভাল্লুক গন্ধ শুকেই ছেড়ে দেবে, হজম করতে পারবে না। না না না, এখন রসিকতা করার সময় নয়, আমাদের মন্ত্রীকে খুঁজে বার করতেই হবে। কোথায় গেল মন্ত্রী? চলো চলো, গুপ্তধন মাথায় থাক, চলো মন্ত্রীকে খুঁজি। আহ, মন্ত্রী কোথায় গেল কে জানে। একবার পুরো ধাঁধাটা ঝালিয়ে নি। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। ভাটা হয়েছে, লাল রঙের পাথরের মাথায় চাপ দিয়ে গুহার মুখও খুলেছি। এবার এবার নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। এটাই তো ঠিক বুঝতে পারছি না। এই রে, এবার কি হবে? হ্যাঁ, মহারাজ, কোথাও একটা আওয়াজ হলো। এই, আওয়াজটা কোন দিক থেকে হলো? চলুন সামনে এগিয়ে যাই। আমার মনে হয় আওয়াজটা সামনের দিক থেকে এলো। আমারও তাই মনে হলো। তবে কি মন্ত্রী মশাই লাল পাথরের হদিশ পেয়ে গেছেন? আমাদের চোখে পড়লো না, অথচ মন্ত্রী মশাইয়ের চোখে পড়ে গেল। আসলে আমরা কথা বলতে বলতে গেছি, তাই নজরে পড়েনি। মন্ত্রী মশাই একা একা আমাদের পেছন পেছন আসছিলেন। উনি ইচ্ছে করেই আমাদের পেছনে পেছনে আসছিলেন। নিজে একা গুপ্তধন নিয়ে যেতে চেয়েছিলেন, এখন কোথায় আছেন কে জানে। এই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। ধাঁধাতে কি ছিল? হ্যাঁ, কি ছিল? হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা, ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। পেয়েছি পেয়েছি, ঘন্টা ঘন্টা ঘন্টাটা পেতে হবে। ঘন্টাটা ঘন্টাটা ঘন্টা। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে, নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে, হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা, ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে, ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুল। ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে, সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল ঘটনা জেনে না। এবারে ভালো করে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। সেই লাল পাথরটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ মন্ত্রী মশাই খুঁজে পেলেন। আওয়াজটা কোথা থেকে আসছিল? এই কাছে পিঠে এই কোথা থেকে আওয়াজটা আসছিল। এই তো, এটাই মনে হয় সেই লাল পাথর। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি তো কিছু হয় কিনা। এই তো, কাজ হয়েছে। এই তো সুড়ঙ্গ। আপনারা নিচে নামুন। আপনারা কি দেখছেন সেটা বলবেন মহারাজ। সবাই যদি নেমে যাই, যদি কোনো কারণে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়, তাহলে আর আমরা বাইরে বেরোতে পারবো না মহারাজ। গোপাল ঠিকই বলেছে, আমরা দুজন বাইরে থাকি।
মহারাজ আর একটা কথা, কোনো ঘন্টায় হাত দেবেন না, মনে আছে তো? ঘন্টা যদি হয় ভুল, যেন তুমি হারাবে কুল। ওরে বাবা, এই বয়সে আর কুল হারাতে চাই না। ঠিক আছে, তোমার কথাই অক্ষরে অক্ষরে পালন করব। দেখি এই সুরঙ্গে মন্ত্রীমশাইকে দেখতে পাই কিনা। চলুন মহারাজ, সুরঙ্গে নামি। সবাই সাবধানে নামো। মহারাজ, ওখানে কি কি দেখতে পাচ্ছেন? ওখানে কি মন্ত্রী মশাই আছেন? না গোপাল, মন্ত্রীকে এখনো দেখতে পাইনি। শুধু আমি এখানে অজস্র পাথর দেখতে পাচ্ছি। পাথরে পাথরে ছয়লা, ছোট বড় অজস্র। পাথরগুলো বড় অদ্ভুত, কিরকম কিরকম মানুষ মানুষ গড়ন। লম্বা বেঁটে হরেক রকম। মানুষ মানুষ গরম, সেটা কি রকম? আর কিছু? কোনো কলসি কি দেখতে পাচ্ছেন? কলসি তো দেখতে পাচ্ছি না। মহারাজ, কলসি থাকতেই হবে, কারণ ধাঁধায় লেখা আছে নদীর ধারে যত্ন করে যত্নে সাজাই কলস ভরে। গর্তটা আসলে হলো সুড়ঙ্গ, কিন্তু কলস। মহারাজ, মহারাজ, এইদিকে এইদিকে একটা কলসের মতো কি যেন আছে। এইদিকে আসুন, এদিকে এদিকে। হ্যাঁ গোপাল, দেখতে পেয়েছি। এবার আমি যেরকম যেরকম বলবো সেই রকম সেরকমই করবেন। আমি বিজ্ঞানীকে নদী থেকে জল তুলে পাঠিয়ে দিচ্ছি। পাত্র কোথায় পাবে? আমাদের জল খাবার যে পাত্র আছে সেটা আনতে লোক পাঠাচ্ছি। ঠিক আছে। শুধু একটা কথা বলছি, আপনারা কেউই সুড়ঙ্গের ভেতরে কোনো কিছুতে হাত দেবেন না। কেন গোপাল? সব পরে বলবো, এখন আমি যা বলছি সেটা শুধু মনে রাখুন। সুড়ঙ্গের ভেতরে কিছুতে হাত দেবেন না। ঠিক আছে। প্রহরী, তুমি যাও, যেখানে আমাদের বসবার আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে একটা জলের পাত্র নিয়ে নদী থেকে জল ভরে নিয়ে এসো। গোপাল, মন্ত্রী মশাই কোথায় গায়েব হয়ে গেলেন? কোথাও গায়েব হয়ে যাননি বিজ্ঞানী, কোথাও গায়েব হয়ে যাননি উনি ওই সুড়ঙ্গের ভেতরেই আছেন। কিন্তু কেউ তো ওনাকে দেখতে পাননি। সম্ভবত পাথর হয়ে আছে। এখন কিভাবে পাথর হয়েছেন সেটা তো আমি বলতে পারবো না। সবটাই স্বপ্নের মতো লাগছে। ঠিক যেন স্বপ্নের মতো লাগছে। এই জীবনে সুরঙ্গ দর্শন হয়ে গেল। আমাদের পাতাল প্রবেশ। পাতালে আসিয়া আমি মনে মনে বলি, গুপ্তধর নিয়ে আমরা যেন সৎ পথে চলি। তোমার এখনো কাব্য আসছে সভাকবি? আসছে মানে কাব্যের সাথে আছে রোমাঞ্চ, করছে গা শীত, হচ্ছি আমি অধীর। মহারাজ, জল দিয়ে বিজ্ঞানীকে পাঠাচ্ছি। কি করতে হবে বিজ্ঞানীকে সব বলে দিয়েছি। তুমি ভেতরে আসবে না? আসবো ঠিক সময়ে। এখন আমি যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমন করবেন। ঠিক আছে। বিজ্ঞানী, যেমন যেমন বললাম ঠিক তেমন তেমন ভাবে কলসিকে জল দিয়ে পরিষ্কার করবে। মনে রেখো, ধাঁধায় আছে কলসি সাজাই যতন কর। তুমি একটা কথা মনে রেখো বিজ্ঞানী, কোথাও হাত দিও না কিন্তু। ঠিক আছে গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির তুলনা নেই। আমি যাচ্ছি গোপাল। সাবধানে সাবধানে। মহারাজ, বিজ্ঞানী যাচ্ছে। সাবধানে নামো, সাবধানে। মহারাজ, এই কলসিটা কোথায়? ওই তো, একটু সাবধানে যাও। বিজ্ঞানী, কলসির দেখা পেয়েছো? পেয়েছি পেয়েছি পেয়েছি। এবারে কলসিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দাও। কলসির আলোয় সুড়ঙ্গ আলোকিত গোপাল। এরপর কি? ভালো করে দেখুন মহারাজ, কোথাও ঘন্টা দেখতে পাচ্ছেন কিনা। ঘন্টা একটা তো নয়, সার সার ঘন্টা, অনেকগুলো ঘন্টা। সাবধান, ঘন্টায় হাত দেবেন না, শুধু দেখুন। মহারাজ, আমরা গুপ্তধনের খুব কাছে চলে এসেছি। তাই নাকি? কি মজা কি মজা, এবার খাবো ক্ষীরের গজা। আহ, সভাকবি চুপ করো। এখনো আমরা গুপ্তধন পাইনি। বাবার মুখে দাঁড়িয়ে সবগুলো তারা আঁকা। বিজ্ঞানী,
কোনো ঘন্টায় চাঁদের নকশা করা আছে কি একটু দেখে বলো না। আমি আতস কাজ নিয়েই দেখছি, সব ঘন্টাতেই তারা আঁকা। খবরদার কোনো ঘন্টাকেই ছোঁবে না। ঠিক আছে, কোনো কিছু না ছুঁয়ে আমি দেখছি। পেয়েছি গোপাল, চাঁদ আঁকার ঘন্টা পেয়েছি। ওই ঘন্টাটা বাজাও, বাজাও। গুপ্তধন পেয়েছেন মহারাজ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচান মহারাজ, বাঁচান বিজ্ঞানী, মহারাজ, মন্ত্রীর গলা পাচ্ছ না? মহারাজ, আমি পাথর হয়ে আছি, আমাকে মানুষ করুন মহারাজ। তুমি তো মানুষই ছিলে, হঠাৎ করে পাথর হলি কেন? মহারাজ গুপ্তধন পেয়েছেন? পেয়েছি, তার সাথে মন্ত্রীকেও পেয়েছি। মন্ত্রী এইখানে কোথাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ান মহারাজ, এবার আসছি। সাবধানে এসো। আমি ভেতরে যাচ্ছি, বুঝলে? যদি কোনো কারণে দেখো পাথরটা গুহার মুখটা আটকে দিয়েছে, অমনি তোমাদের কাজ হলো পাথরটাকে ছুঁয়ে ফেলা, বুঝলে? ঠিক আছে গোপাল দাদা। আমার মনে হয় বিপদ আর কিছু ঘটবে না, তবুও সাবধানের তো মান নেই। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে ভেতরে যাও। বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের সবাইকে মানুষ করুন। আমাকে মানুষ করুন মহারাজ। আপনাকে তো মানুষ করা হবে মন্ত্রী মশাই। আগে বলুন আপনি পাথর হলেন কি করে? ও, মনে পড়েছে ধারার শেষ লাইন, সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল খবর জেনে না। সত্যি গোপাল, তুমি না থাকলে এই এত কিছু আমাদের সবার কাছে অজানাই থেকে যেত। ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আপনি কে? আমি যক্ষ। আমাকে এই ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য এক ডাকাত দলের সর্দার যক্ষ করে রেখেছিল। আমি 100 বছর ধরে এইখানে যক্ষ হয়ে আছি। আমি তোমার জন্য মুক্ত হলাম গোপাল। এই সম্পত্তি তোমার গোপাল। সম্পত্তি নিয়ে আমি কি করব? আমি এই সব সম্পত্তি মহারাজকে দান করলাম, রাজ্যের অনেক কাজ হবে। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য। এবার আমার যাবার সময় এসেছে, আমাকে যেতে হবে। যাবার আগে এই পাথরগুলোকে মানুষ করে যান। এরা সব লোভী। আমি আমার সীমিত ক্ষমতায় এই গুপ্তধনের ধাঁধাকে এখানে যারাই ভ্রমণ করতে আসে তাদের হাতে তুলে দিই, কিন্তু কেউ এই ধাঁধার সমাধান করতে পারে না। সবার মনে লোভ কাজ করে, এই লোভ এদেরকে পাথর করে রেখেছে। পাথর হলো কি করে? একটা মানুষ এসে বুক ভরা লোভ নিয়ে আধা পুরো না জেনে পাথরে হাত দিলেই সে পাথর হয়ে যাবে। আমাদের খুব ভুল হয়েছে, আর লোভ করবো না, আমাদের বাঁচাও। আমাকে মুক্ত করে দিন, আমার খুব ভুল হয়েছে মহারাজ, মুক্ত করে দিন আমায়। তুমি এখানে আগে এসেছিলে, তাই তো আগে এসে ভাবলে নিজেই একা একা গুপ্তধনকে হরপ করে দেবে। এদিকে তোমাকে না দেখতে পেয়ে আমাদের কত চিন্তা হচ্ছিল। যারা লোভী তারা কারো কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে। আমাকে আর একটা সুযোগ দিন, আমি আর লোভ করব না মহারাজ। ও, তোমার কথার কোনো দামই নেই। না মহারাজ, আমাকে আর একটা সুযোগ দিয়ে দেখুন, আমি আর লোভ করব না, আমাকে মানুষ করুন মহারাজ। আমাদের সবাইকে মানুষ করুন, দয়া করে মানুষ করুন। যক্ষরাজ, এদের আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের আবার মানুষ করে দিচ্ছি। বাঁচলাম। এই রকম বারবার বাঁচা যাবে না কিন্তু। এবার সাপ ব্যাং যাই হবে না কেন ওইভাবেই থাকতে হবে, এই আমি বলে দিলাম। এবার আমার মুক্তি। মুক্তি নেবার আগে আরেকটা প্রশ্ন, যে ডাকাত সর্দার তার সম্পত্তিকে রাখার জন্য আপনাকে যক্ষ বানিয়েছিল, এই সম্পত্তি তো তাদের, আমরা তো নিতে পারি না। লোভ বড় খারাপ গোপাল।
অতিরিক্ত লোভ মানুষকে পশু করে দেয়। ওই ডাকাত দল এই সম্পত্তির জন্য সবাই কাটাকাটি করে মরে গেছে, কেউ আর বেঁচে নেই। সুতরাং এই সম্পত্তিতে তোমার অধিকার আছে। এই সম্পত্তি তুমি গ্রহণ করো। নিলাম আমি, কিন্তু এই সম্পত্তি মহারাজকে আমি দান করলাম। ডাকাত দল জনগণের সম্পদকে লুটেই তো সম্পত্তি বানিয়েছে, তাই আমি জনগণের কাজে লাগবার জন্যই এই সম্পত্তি মহারাজকে দিলাম। সাধু, সাধু। গোপাল, তোমার জয় হোক। এবার তাহলে আমি যাই, তোমরা সবাই সুখে থেকো আর ভালো থেকো। গোপাল, তোমার তুলনা হয় না। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি কৃষ্ণনগরের জন্য যা করলে তা ইতিহাসে লেখা থাকবে। না মহারাজ, আমি এমন কিছু করিনি, এই কাজ সবাই করবে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়। হাতে এলে তো, হ্যাঁ? এই মন্ত্রীমশাই আমাদের অনাথ করে দিল রে ঘরটা। আগে পকেটে কত রোজগার ছিল, এখন খেটে খেতে হচ্ছে। মন্ত্রীমশাই আমাদের দল থেকে বের করে দিয়েছে বলে ভেঙে পড়িস না। আমরা নিজেরাই নিজেদের দল বানিয়ে নিয়েছি। এবার দেখ না কিভাবে ওই লোকজনকে নাকানি চোপানি খাওয়াই। হ্যাঁ, আমাদের দল মানে তো ওই সবেদর নীলমণি পেঁচো ডাকাত, ওর উপরে আমার কোনো ভরসাই নেই। আরে বিশ্বাস আর ভরসা এই দুটোই তো আমাদের কাছে আছে নাকি? শোন, আমি পেঁচোকে একটা কাজে পাঠিয়েছি। যদি পেঁচো এই কাজটা করতে পারে তাহলে আমাদের রোজগারও হবে, প্রতিশোধ নেওয়াও হবে। আরে কোথায় পাঠিয়েছি সেটা বলবি তো? মন্ত্রী মশাইয়ের বাড়ি। এই তো সুযোগ, একদম পরিষ্কার হাতটা দেখা যাচ্ছে। এবার আমার শিল্পী হাতের কাজটা দেখাই। কোথায় কোথায় চোর? এই তো কদিন আগে গড়িয়ে দিলাম। ওই তো দেখা যাচ্ছে। এই বেটা দাঁড়া বলছি, হাতে পেলে না পিঠ গরম করে ছেড়ে দেবো। হাতে এলে তো, হ্যাঁ? এই 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 বেটা দাঁড়া বলছি। এই বেটা দাঁড়া বলছি, দাঁড়া 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 বলছি। দুপুরে একটু খেয়ে ঘুমোবো, তার জন্যই। দাদু খেলতে চলো, খেলতে চলো। কি দাদু, প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত প্রস্তুত। আরে আরে, এ তো পেঁচো ডাকাত। ধরো বেটাকে, ধরো ধরো, আমার গিন্নির গয়না চুরি করে পালাচ্ছিল, ওর ট্যাকেই পাওয়া যাবে। ধরো। এটা মন্ত্রী মশাই? হ্যাঁ এটা। চোর ধরা পড়েছে, এটাই বড় কথা। শুনুন, এখন একে রাজবাড়ি নিয়ে যাই, কাল এর বিচার হবে। এতদিন গোপাল বুদ্ধি দিয়ে বাজিমাত করত, এবারে তো সাহসিকতার মাধ্যমে ভয়কে জয় করে পেঁচো ডাকাতকে ধরেছে। মানছি যে গোপাল আমার গিন্নির হার ফিরিয়ে দিয়েছে, বল মেরে ডাকাত চোর আমিও ধরতে পারি, এটা এমন কোনো সাহসের কাজই না। ঠিক আছে গোপাল, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই মহারাজ, আমি এই কৃতিত্বের ভাগীদার একা হতে চাই না। কারণ ন্যাপলা বলটা করেছিল বলেই আমি চালিয়ে খেলেছিলাম, আর ওই বল সোজা গিয়ে পড়ে পেঁচোর মাথায়। আর পেঁচু ডাকাত অক্কা যায়। এই তো সাহসিকতা, তুমি তো ওখান থেকে ভয়ে পালিয়ে যাওনি। আমি আবার বলছি, তোমার মতো সাহসী লোক যতদিন কৃষ্ণনগরে আছে ততদিন আমি নিশ্চিন্ত।
বলি সারাদিন আমি সংসার ঠেলছি আর আরেকজন খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। গিন্নি, তুমি কি আমার কথা বলছো? আমি আর কার কথা বলতে পারি শুনি? না, আমি ছাড়া তোমার আর কেউ নেই, তুমি ছাড়া আমারও আর কেউ নেই। এই নাও সখী, শুধু তোমার জন্য। কি সুন্দর ফুলের তোড়া, এটা আমার জন্য এনেছো? হ্যাঁ গো, তুমি কি আমার উপর রাগ করে আছো গিন্নি? তাহলে বলো, অন্য কাউকে দেব? এই এই এই, আমি ছাড়া আর কাকে তুমি ফুলের তোড়া দেবে শুনি? না, ভাবলাম তুমি হয়তো রাগ করে আছো। না 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 না, ও কিছু না। এই তো বাইরে গরম না, এই তুমি বসো বসো, আমি শরবত করে দিচ্ছি। পুরো পরিকল্পনাটাই গোপাল চৌপাট করে দিল। এবার তাহলে কি করবি? ভাবতে হবে ভাবতে হবে। পেঁচও ধরা পড়েছে বলে তো আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। না, ঠিক বলেছিস, অন্য কিছু একটা করতে হবে। গোপাল গোপাল গোপাল, এই গোপাল আমার কপালটা পুড়িয়ে দিল। সবার সামনে মহারাজ গোপালকে পুরস্কার দিচ্ছে। উফ, তোমার মনে এখনো অস্বস্তিটা কিসের? সমস্যাটা কোথায়? আমিও তো এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যেখানে গোপালের মতন একটা সাহসিকতার কাজ করব, আর মহারাজ আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উপহার দেবেন, আর সবাই হাততালি দেবে। তো মহারাজকে গিয়ে বলো, গোপাল সামান্য একটা বল মেরে সাহসিকতার সম্মান পেয়ে গেল, তাই তুমিও একটা কিছু করে দেখাতে চাও। ঠিক বলেছো, আমাকেও এরকম কিছু একটা করে দেখাতে হবে। হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই ইদানিং তুমি 4 হাত থেকে 2 হাত হয়েছো। কি বলতে চাইছো কি তুমি? আসলে এতদিন তোমার আরো 2টো হাত বটা আর ঘটা তোমার সাথে তালে তাল মিলিয়ে কাজ করতো, এখন তো ওরাও নেই না, ওই আপদ দুটোকে বিদেয় করে দিয়েছি। দিন দিন লোভ বাড়ছিল, জীব লম্বা হয়ে যাচ্ছিল। বেশ, তাহলে কালকে মহারাজকে বললো তোমার মনের কথা। কালকেই বলবো। বল, তোকে কে পাঠিয়েছে বল? তোর এত বড় সাহস, তুই মন্ত্রী মশাইয়ের বাড়িতে দিনে দুপুরে চুরি করিস? বল। বলছি, আমাকে ঘটাদা পাঠিয়েছিল। মন্ত্রী মশাইয়ের দল থেকে বেরিয়ে বটাদা আর ঘটাদা একটা নতুন দল খুলেছে, আমি ওই দলে যোগদান করেছি। আচ্ছা, এই ব্যাপার। বেটাদের একবার হাতে পাই। বটা বটা, আমাদের খুব সাবধানে থাকতে হবে কিন্তু। কেন রে, কি হলো? কানাঘুষো আর ওই গোপন সূত্রে খবর পেলাম, মার খেয়ে পেঁচো আমাদের নাম বলে দিয়েছে। বলিস কি? হ্যাঁ রে, কি আর বলবো বল, কাউকেই আর ভরসা করা যাবে না। বেটা ধরাও পড়ে গেল, আবার মার খেয়ে আমাদের নামও বলে দিল। এবার তো মনে হচ্ছে ভূতের মতো লুকিয়ে থাকতে হবে। যা বলেছিস ভাই, তাছাড়া আর উপায় নেই। মহারাজ, আজ আমি সুবিচার চাই মহারাজ। কেন মন্ত্রী মশাই, আপনার উপরে আবার অবিচার কখন হলো? হ্যাঁ মন্ত্রী, তুমি কি সুবিচার চাইছো বলো? আমাকে সাহসিকতা দেখানোর সুযোগ দিলে আমিও গোপালের মতন ওরকম ঢের ঢের উপহার আনতাম। আচ্ছা, সুযোগ কি বলে কয়ে আসে? সেসব আমি জানি না। আমিও ছোটবেলায় অনেক সাহসিকতার কাজ করেছি, তবে কোনো পুরস্কার পাইনি। আর গোপাল কিছু করলেই ওকে আপনি উপহার দিয়ে দেন। তা তুমি কি সাহসিকতার কাজ করেছিলে ছোটবেলায়? আমি একবার মামার বাড়ি গেছিলাম, তো একদিন মামার বাড়িতে হঠাৎ ডাকাত পড়ে। তাই দেখে আমি কয়েকটা ঢিল নিয়ে মামার বাড়ির পেয়ারা গাছে গিয়ে উঠে পড়ি। তারপর যখন ডাকাতের দল ডাকাতি করে বাড়ি থেকে মালপত্র নিয়ে বেরোচ্ছে, আমি আক্রমণ করি। দুম দাম দুম দাম দুম, ব্যাস ডাকাত ধরা পড়লো। বেশ ভালো তো। হ্যাঁ, কিন্তু সেদিন কোনো উপহার বা সাহসিকতার পুরস্কার পাইনি। পুরস্কার দিতে হলে আমাকেও দিতে হবে, কারণ আমি প্রথম পেঁচো ডাকাতকে ধাওয়া করেছিলাম।
যদি না উপহার পাই তাহলে আমি ঝামেলা করব। কিন্তু হঠাৎ করে কোনো কৃতিত্ব ছাড়া তো আর কাউকে সাহসিকতার পুরস্কার দেওয়া যায় না। তার আগে কিছু সাহসিকতার কাজ করে দেখাতে হবে, তারপর বিচার বিবেচনা হবে, তারপর তাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হবে। তাহলে আমাকেও কোনো সাহসিকতা দেখানোর সুযোগ দিন মহারাজ। মন্ত্রী মশাই শুধু একা সুযোগ পাবেন কেন, আমিও দেখিয়ে দিতে চাই আমি কতটা সাহসী বাহাদুর মানুষ। ও বাবা, রাজবৈদ্য সুযোগ পাবে আর আমি কি বসে বসে হাত কামড়াবো? আমিও সুযোগ চাই। তা তোমরা কিভাবে সাহসিকতা দেখাবে শুনি? দেখুন মহারাজ, মানুষ সাধারণত কয়েকটা ব্যাপারে ভীতু, যেমন হিংস্র জন্তু জানোয়ার, সশস্ত্র ডাকাতকে ভয় পায়, আর 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 ভূতের ভয়। হ্যাঁ, আমার তো মনে হয় সাহসিকতার পরীক্ষা করার জন্য এই তিনটের মধ্যে যে কোনো একটার সাথে মোকাবিলা করতে পারলেই বোঝা যাবে কে কত সাহসী। এটা তোমরা ঠিক বলেছো, কিন্তু ব্যাপারটা হলো জঙ্গলের পশুরা জঙ্গলে যেমন আছে থাকুক, ওদের নিয়ে নাড়াঘাটা করার দরকার নেই। ডাকাত তো গোপাল ধরেছে, এখন পড়ে থাকলো ভূত। মহারাজ, আপনি তাহলে ওই ভূতুড়ে বাড়ি খুঁজুন, তারপর সবাইকে ভূত ধরে আনতে বলুন। দেখি, মন্ত্রীর আবদার মেটানোর জন্য তো তাই করতে হবে। আজকে এটা কি রান্না করেছো বলো তো? ছোলা আর আলু দিয়ে তরকারি। ঝটপট খাবারটা খেয়ে নাও তো দেখি। হ্যাঁ, আচ্ছা, ছোলা আলুর তরকারি দিয়ে শুকনো রুটি খাওয়া যায়? হ্যাঁ, বেশি বায়না না করে যা রান্না হয়েছে তা খাও তো বাপু। খেয়ে গায়ের শক্তি বাড়াও, কদিন পরে তো ভূতের সাথে লড়াই করতে হতে পারে। হ্যাঁ, ধুর ভূত, হ্যাঁ, ওসব ভূত প্রেতে আমি ভয় পাই না, বুঝলে? কি ভয়ঙ্কর! মহারাজ বাঁচান, বাঁচান! মহারাজ উপরে পায়চারি করছেন, কোথায় ভূত? আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা, উপরে যান। কি হয়েছে সভাকবি, রাতের বেলা হঠাৎ? আর তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? মহারাজ, কৃষ্ণনগরে ঘাটপাড়ের ভূত আমার সর্বস্ব লুট করে নিয়েছে মহারাজ। দূর, কি যাতা বলছো তুমি? সত্যি বলছি মহারাজ, আমি আমার একটা কাজে নদী পেরিয়ে ওই পাড়ে গিয়েছিলাম। একটু আগে এই পাড়ে এসে নৌকো থেকে নেমে ঘাটের সামনে থেকে একটা গরুর গাড়িতে উঠি। তারপর কিছু দূর আসতেই একটা পোড়ো বাড়ির সামনে গাড়োয়ান গাড়ি থামিয়ে বলে আর যাবে না। আর কারণ জিজ্ঞেস করতেই গাড়োয়ান আমার দিকে মুখ ফেরায়। রে বাপ রে বাপ, কি কঙ্কাল সার হাড় হিম করা মুখ! আমি তো অজ্ঞানী হয়ে যাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি আমি রাস্তায় পড়ে আছি, আর আমার সাথে থাকা থলেটাও নেই। তাহলে বলতে চাইছো তোমার থলে ভূতে চুরি করেছে? সেসব আমি জানি না মহারাজ, কিন্তু আমি আমার থলে ফেরত চাই, আর ওই ভূতের শাস্তিও চাই। দিন না। এই সেরেছে, আজ সকালেই রাজসভায় ভূত নিয়ে আলোচনা হলো, আর রাতেই ভূত দেখা দিল। এবার ভূতকে আবার কে ধরবে? মহারাজ, আমার থলেতে অনেক দামি জিনিসপত্র ছিল। ঠিক আছে সভাকবি, তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। এই সুযোগে মন্ত্রী, জ্যোতিষী, পণ্ডিতদের সবার একবার করে সাহসিকতার পরীক্ষা নিয়ে নেব। এই তো তোমরা সবাই চলে এসেছো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনি কোনো কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। গতকাল আমার সব লুট করে নিয়েছে ভূত। কোথায়? কোথায় ভূত? সভাকবি, কোথায় ভূত? মন্ত্রী মশাই, বাড়িতে গিয়ে আয়নার সামনে নিজের মুখটা দেখুন, দেখতে পাবেন। গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ওসব খারাপ ভালো পরে হবে। আর মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী, তোমরা কালকে বলছিলে না তোমরাও সাহসিকতা দেখানোর সুযোগ চাও? তাই ভূত ধরে দেখাতে পারলেই তোমাদের আমি পুরস্কৃত করব। কিন্তু মহারাজ, ভূত কোথায় পাওয়া যাবে? গতকাল রাতে ঘাট পাড়ি এক গাড়োয়ানের গরুর গাড়িতে চাপতেই তোমরা ভূত দেখতে পাবে। প্রথমে মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী, তোমরা চেষ্টা করে দেখো।
যদি ভূত ধরতে না পারো তখন গোপাল যাবে, আর যে বা যারা ভূত ধরে আনতে পারবে তাকে বা তাদেরকেই আমি পুরস্কার দেব। আমার কারো সাহায্য লাগবে না মহারাজ, কিন্তু আপনি এত করে যখন বলছেন, না হয় বৈদ্য আর জ্যোতিষীকে নিয়েই যাব। দেখবেন আমরাই ভূত ধরে আনবো। আমরা বীর, আমরা সাহসী। ওসব ভূত ধরা গোপালের কম্য নয়। কি মনে হচ্ছে মন্ত্রী মশাই, আমরা আমরা ওই ভূতের দেখা পাবো? আমার কিন্তু হালকা হালকা ভয় করছে, যদি কিছু সর্বনাশ হয়ে যায়। আরে এসব ভূত প্রেত কিচ্ছু নেই। এত ভয় পেলে চলবে না রাজবৈদ্য মশাই। ভূত ধরতে পারলেই পুরস্কার, শুধু ভগবানের নাম গান করুন। ওই তো একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। মহারাজ তার মানে এর কথাই বলছিল। হ্যাঁ, আর তো অন্য কোনো গরুর গাড়ি দেখতেও পাচ্ছি না। এই যে ভায়া, কৃষ্ণনগর রাজবাড়ি যাবে? হ্যাঁ যাব, 2 মোহর লাগবে কিন্তু। 2 মোহর একটু কম করুন না। আচ্ছা ঠিক আছে, 3 জনে 1 মোহর দেবেন, আর কমাবো না। তাড়াতাড়ি বসুন। দূর দূর দূর, এতক্ষণ কোনো ভূতই নেই। সভাকবি যে কি দেখে ভয় পেয়েছে কে জানে। অকারণে 1 মোহর লোকসান। সত্যি আমরা অকারণে সাহসিকতার পরীক্ষা দিতে এলাম। কি এই, এটা কোন রাস্তায় ঢোকাচ্ছ? আরে রাজবাড়ি তো এইদিকে না। এটাই তাড়াতাড়ি যাওয়ার রাস্তা। গাড়ি আর যাবে না। যাবে না মানে? আমরা তো রাজবাড়ি অবধি যাব। হাতের আংটি, পয়সা করি যা আছে বের করে ফেল, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। ওরে বাবা, ভূত ভূত পালাও! পালিয়ে যাবে কোথায়? আজ তাদের চিবিয়ে খাবো। ও ঠাকুর, বাঁচাও বাঁচাও, ভগবান বাঁচাও! মহারাজ মহারাজ, আমাদের লুট করে নিল। ভূত আমাদের সর্বনাশ করে দিল। বাঁচান। তার মানে তোমরা 3 জন মিলেও ভূত ধরতে পারোনি? ছি 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 ছি, এই তোমাদের সাহস! আমরা কি করে জানবো মহারাজ যে আসল ভূত আছে? গোপাল, ব্যাপারটা কিন্তু খুবই সমস্যার। এরকম পর পর রাতে দুটো ভুতুড়ে ঘটনা হলো। তুমি দেখো না, যদি কিছু করতে পারো। আচ্ছা মহারাজ, দেখছি। আমার কিন্তু ভয় করছে। শুনলাম কালকে মন্ত্রী মশাইকেও ভূতে তাড়া করেছিলাম। আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। সে যাই রহস্য হোক, আজ আমরা এর শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, তারপর আমাদের যদি ভূতে ধরে? তোরা কোনো চিন্তা করিস না, সব ওষুধ আমি এই থলে করে নিয়ে এসেছি। হয়তো ঘাটের কাছে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। ভাই, দক্ষিণ পাড়া যাবেন? হ্যাঁ যাব, 2 মোহর লাগবে। বেশ, চলো চলো। এত রাতে তো গরুর গাড়ি রাস্তাঘাটে চলে না, তাই বাধ্য হয়ে ঘাটের এদিকে এলাম। আচ্ছা, অন্য গলিতে নিয়ে আমাদের ভয় দেখানোর মতলব? ঠিক আছে, এগুলো চুপি চুপি চাপিয়ে নে, আমিও পড়ছি। আর গাড়ি যাবে না। সাথে যা আছে সব দে, নইলে চিবিয়ে খাবো। তাই কে রে?
তোকে সব দেব। ভূত বাঁচাও বাঁচাও। তুই কি ভেবেছিস? তুই নকল ভূত সেজে লোকেদের ভয় দেখাবি আর আমরা চুপচাপ বসে থাকবো? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। এবার মজা সামলা। চলে গেল রে, চলে গেল রে, সাড়ে সব চলে গেল। কি চুল করছিস ঘটা? তুই আয়। চলে গেল রে, চলে গেল রে, সাড়ে সব চলে গেল। এই ঘটাকে ডাকছিস মানে? তুই মানুষ বটা। ওরে বাবা রে, বাঁচা। তোদের ধরে নিয়ে যাব, কাল সকালে বিচার হবে। সাবাস গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো। এ তো জ্যান্ত ভূত ধরে এনেছো। আমি তো এদেরকে খুঁজছিলাম। হ্যাঁ, এরাই তো পেঁচোকে পাঠিয়েছিল মন্ত্রী মশাইয়ের বাড়ি চুরি করতে। হ্যাঁ, তার মানে গতকাল বটা? আমি তোদের ছাড়বো না। সত্যি গোপাল, এবারেও তুমি বাজিমাত করে দিলে। আচ্ছা, তুমি একটু ভয় না পেয়ে এদের ধরলে কি করে? যখনই শুনলাম ভূত জিনিসপত্র সোনাদানা লুট করছে, তখনই বুঝতে পারলাম এটা ভূত না, মানুষ। তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য আমি আর আমার নাতি নাতনিরা ভূত সেজেই মানুষরূপী ভূতকে জব্দ করলাম। সত্যি গোপাল, তুমি সাহসী বীর পুরুষ। তোমার সাহসের কাছে বাকিরা তো নস্যি।